আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই সকলে ভালোই আছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে এসএলএসটি সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম আলোচনার বিষয় হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট কি। এটা আমাকে বিভিন্ন যে ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন যে এই বছর এসএলএসটিতে কম্বাইন্ড মেরিট লিস্ট হবে, তো স্যার কম্বাইন্ড মেরিট লিস্ট নিয়ে যদি আপনি কিছু বলতেন সেটা ভালো হতো। তো প্রথমেই বলে দিই, কম্বাইন্ড মেরিট লিস্ট মানে যেখানে জেনারেলে স্পেশালি এসসি, এসটি, ওবিসি বা ইডব্লিউএস যারা বেশি নাম্বার পাবে তারা ওইখানে কিন্তু একই সঙ্গে থাকবে, যেটা আমাদের যে কাউন্সিলিং ভেরিফিকেশন লিস্টে যে বের হয়েছে সেখানেও আমরা দেখেছি। তো কম্বাইন্ড মেরিট লিস্ট মানে একসঙ্গে একটা লিস্ট প্রকাশের কথা বলা হয়েছে। বিভিন্ন কাস্টের বিভিন্ন যে ক্যাটাগরির লোকরা থাকছে, মানে ক্যান্ডিডেটরা থাকছে, সেইটা বলা হয়েছে। এবং কম্বাইন্ড মেরিট লিস্ট মানে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মাল্টিপল র্যাঙ্কিংকে, নট আ সিঙ্গেল র্যাঙ্কিং। মানে একই ব্যক্তি, সাপোজ বলছি যে টিঙ্কু ঘোষাল, সাপোজ আমি জেনারেল কিন্তু জেনারেল নয়, ধরে নেন আমি এসসি, তাহলে এসসি যদি হয়, আমি যদি ভালো নাম্বার পাই তার জন্য আমার জেনারেলে নাম এসেছে, কিন্তু আমি এসসি। কিন্তু যখন ফাইনাল মেরিট লিস্ট বের হবে, যখন আপনার ইন্টারভিউ কাউন্সেলিং শুরু হবে, তখন আমার নাম দুই জায়গায় থাকবে, এসসি মেল ফিমেলে থাকবে এবং জেনারেল মেল ফিমেলে থাকবে। এইটা কি বলছে? কম্বাইন্ড মেরিট লিস্ট মানে সংযোজিতভাবে হবে কাজটা। এবং একটা এসসি মহিলা, তার কি হবে, যেমন অনু দাস, ওই অনু দাসের কিন্তু কি হবে, বেশি নাম্বার পাওয়ার জন্য সে এখন জেনারেল মেল ফিমেলে ডাক পেয়েছে। এবার ফাইনাল মেরিট লিস্ট যখন বের হবে, অনু দাসের 4 জায়গায় নাম থাকবে, জেনারেল মেল ফিমেল, জেনারেল ফিমেল, এসসি মেল ফিমেল, এসসি ফিমেলে। এবার তার যেখানে সুবিধা হবে সে সেইখানে আপনার স্কুলটাকে চয়েস করবে। এবার আপনারা বলতে পারেন যে স্যার একই ব্যক্তি তো এক জায়গাতে চাকরি নেবে, তাহলে 4 জায়গায় নাম কেন? নাম 4 জায়গাতেই থাকবে। প্রথম কাউন্সেলিংয়ে তার নাম 4 জায়গায় আসবে, ঠিক আছে, কিন্তু সে একটা জায়গাতেই স্কুলটা চয়েস করবে এবং দ্বিতীয় কাউন্সেলিং যখন হবে সে আরও 3 জায়গাতে তার নাম থাকছে না, তখন দ্বিতীয় কাউন্সেলিংয়ে সেই জায়গাগুলো আবার ভ্যাকান্ট থেকে নতুন করে আবার ভেরিফিকেশন কাউন্সেলিং লিস্ট বের হবে। ওই জন্যই তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এমনি করে 16 সালে 8টা, 10টা, 12টা পর্যন্ত কাউন্সেলিং হয়েছিল। তো কম্বাইন্ড মেরিট লিস্ট মানে বুঝতে পেরেছেন। এবং একটা কথা আমাকে অনেকজন জিজ্ঞেস করছিলেন কমেন্টে বারবার যে স্যার আমি জেনারেল ফিমেলে ডাক পেয়েছি, তাহলে ইন্টারভিউ যদি ভালো হয় আমি কি জেনারেল মেল ফিমেলে যেতে পারবো? আমি বলবো একদমই না। আপনি নিচে থেকে কখনো ওপরে উঠতে পারবেন না, আপনি ওপর থেকে নিচেতে আসতে পারবেন। মানে আপনি যদি জেনারেল ফিমেলে ডাক পেয়ে থাকেন, স্যার আপনি কখনো জেনারেল মেল ফিমেল হতে পারবেন না, ইন্টারভিউ যত ভালোই দেন না কেন। আপনি যদি জেনারেল মেল ফিমেলে ডাক পেয়ে থাকেন, আপনি একটা মহিলা, তাহলে আপনার নাম কিন্তু জেনারেল মেল ফিমেলও থাকবে এবং জেনারেল ফিমেলও থাকবে, দু জায়গাতেই থাকবে। মানে ওপর থেকে নিচে আসা যাবে, নিচে থেকে ওপরে যাওয়ার কোনো রকম রাস্তা এখানে নেই। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, অনু দাস, তার নাম যে 4 জায়গাতে রয়েছে জেনারেলে ডাক পাওয়ার জন্য, তা কিন্তু হ্যাঁ জেনারেল মেল ফিমেলে ডাক পেতে হবে, তবে তার নাম 4 জায়গায় থাকবে। এসসি হলে, এসটি, সাপোজ একটা এসটি মহিলা প্রচুর নাম্বার ভালো পাওয়ার জন্য জেনারেল মেল ফিমেলে ডাক পেয়েছে, তার নামও তো 4 জায়গাতে থাকবে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমি দ্বিতীয় প্রশ্ন আমাকে করা হয়েছিল, নবম দশমে ভেরিফিকেশন এত দেরি কেন হচ্ছে? এটার উত্তর আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দেওয়ার জন্য অনুরোধ করছি। এত কেন দেরি হচ্ছে? আমার মন বলছে এটাই হবে হয়তো যে একাদশ দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং হয়ে যাবে, তারপরে হয়তো নবম দশমের ভেরিফিকেশন শুরু হবে বলে আমার মনে হচ্ছে। তাও কেন এটা এত লেট হচ্ছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটার একমাত্র উত্তর আশা করি এসএসসি
এবং সরকারি দিতে পারবে। তাহলেও আপনারা একটা অনুমান লাগানোর চেষ্টা করুন। পরবর্তী প্রশ্ন, একাদশ শ্রেণীতে কাউন্সেলিং কবে থেকে শুরু হবে? আমি বলেছিলাম এই মাসের দুটো সপ্তাহ মানে 14 দিনের মধ্যে শুরু হবে। কালকে যেটুকু আমি খবরও পেয়েছি 15 তারিখ থেকে শুরু হচ্ছে। 15 তারিখ থেকে কাউন্সেলিংয়ের লিস্ট বের হবে এবং তারপরে 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তো 20 তারিখের মধ্যেই, জানুয়ারি 20 তারিখের মধ্যেই কাউন্সেলিংটা শুরু হয়ে যাচ্ছে দ্বাদশ শ্রেণীর। পরবর্তী প্রশ্ন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাইকোর্ট শিক্ষকদেরকে অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেবে হয়তো, কিন্তু যদি এটা হয়ে যায় যে দ্বাদশ শ্রেণীতে এই মুহূর্তে যে শিক্ষকগুলো চাকরি করছেন তারা 10 নম্বরের সুবিধার্থে দ্বাদশ শ্রেণীতে ডাক পেয়েছেন এবং ইন্টারভিউ দিয়েছেন, ভেরিফিকেশনও তাদের নাম এসেছিল, কাউন্সেলিংও তাদের নাম আসবে, কিন্তু নবম দশম শ্রেণীতে যদি আপনি চাকরি আগে করতেন, হয়তো 16 সালের কথা বলছি, করতেন, কিন্তু এই মোমেন্টে আপনি 10 নম্বরের সুবিধার্থে দ্বাদশ শ্রেণীতে আপনার নাম চলে এসেছে, তাহলে যদি হাইকোর্ট এরকম রায় দিয়ে দেয় যে আপনার তো নবম দশমে পড়ানোর অভিজ্ঞতা আর রয়েছে, দ্বাদশ শ্রেণীতে পড়ানোর অভিজ্ঞতা নেই, তাহলে আপনি দ্বাদশ শ্রেণীতে 10 নম্বরের বেনিফিটটা, সুবিধাটা কেন পাবেন? যদি এটা বলে দেয় যে দেব না, আপনাকে দ্বাদশ শ্রেণীতে চাকরি করতে হবে তবেই 10 নম্বরের বেনিফিট দেবো, নবম দশমে যদি আপনি চাকরি করেন দ্বাদশ শ্রেণীর ভেরিফিকেশনে ওই এক্সপিরিয়েন্স নাম্বার আপনি পাবেন না, যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। দ্বাদশ শ্রেণীতে তাদের নাম অনেকজনের শিক্ষকদের আসবে না, তাহলে নবম দশমে তাদের নাম যদি এসে থাকে তারা তখন চাকরিটা হয়তো যোগদান করবে, তখন দ্বাদশ শ্রেণীর কী হবে, একটা ব্যাপক সমস্যার সৃষ্টি হয়ে যাবে। দ্বিতীয় ভেরিফিকেশন লেস তখন দ্বাদশ শ্রেণী বের করতে বাধ্য হতে হবে, বা পুরোপুরি মেরিট লিস্ট যেটা বের হবে বলছি 15 তারিখে, সেটা তখন ক্যান্সেল হয়ে যাবে, একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এবং আশা করছি যদি এরকম কিছু হয় সেটা একদম দেখার বিষয় হবে যে কী ঘটনাটা ঘটবে। তো সেটা হবে কি না সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই জন্য কিন্তু একটা হতে পারে অনেক শিক্ষক রয়েছে যারা কিন্তু এই ভয়েও কিন্তু দ্বাদশ শ্রেণীতে যারা মানে নবম দশমে যারা চাকরি করতো তারা হয়তো, আমার মন বলছে যে বলা যায় না, তারা কিন্তু নবম দশম ভেরিফিকেশনে চলে যেতে পারে। কেন? তারা মনে এটা ভয় কাজ করতে পারে, যদি আমার দ্বাদশ শ্রেণীতে যদি আমাকে এক্সপিরিয়েন্স নাম্বার না দেয়, যদি আমি ওখানে চাকরিটা না পাই, তো এই বিষয়েও কিন্তু হতে পারে। সুতরাং পুরো ব্যাপারটা সময় উত্তর দেবে, 2-4-5 দিনের মধ্যেই বা 1 সপ্তাহের মধ্যেই সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাই কোনো যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সবারই জন্য শুভকামনা রইল।